শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই। এখন ভাড়াটিয়াদের বিএনপি, দুর্নীতিবাজদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম। আল্লাহ কসম করে বলতেছি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, পুনরায় আমি বলে দিলাম। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সরোয়ার আলম। এই ব্যক্তি কর্মরত আছেন বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতির অফিসে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এখন বিএনপির ভিতরে কেউ কেউ এর সাথে জড়িত আছেন। তিনি প্রাথমিক স্বীকার করেছেন যে তার সাথে অন্য কেউ আছেন। এখন কে কে আছে এটি জাতি জানতে চায়, কারণ এটি নিয়ে অনেক জলঘোলা করা হয়েছে। বিএনপির হাই এডুকেটেড যেগুলো, মূর্খগুলোর কথা বাদই দিলাম, মূর্খরা তো যা শুনবে সেটি বিশ্বাস করবে, এটি খুবই স্বাভাবিক। আপনাদের যাদের লোন নেওয়া আছে বিভিন্ন এনজিও থেকে, যারা আপনারা কিস্তি দেন, তাদেরকে ওই লোন একদম মওকুফ করা হবে। আপনাদের আর কিস্তিও দিতে হবে না, লোনও দিতে হবে। এই কার্ড জমা দেওয়ার কারণে চাল দিবেন 25 কেজি, তেল দিবেন, চিনি দিবেন, ডাল দিবেন, প্রতি মাসে দিবেন কোনো টাকা ছাড়া। জামাত ইসলামীর শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়ার আইডি নষ্ট করতে সহযোগিতা করছে ভারতের র। তাহলে কেন তারেক রহমানের আইডি বা বিএনপি শীর্ষ নেতাদের আইডি তারা নষ্ট করছে না? তাহলে এটা বোঝা গেল যে তারেক রহমান সাহেব যে 3টা চুক্তি করে বাংলাদেশে গিয়েছেন লন্ডন থেকে, সেই 3টা চুক্তি সত্য। এই বাংলাদেশ আর কোনো পরিবারের জমিদারি হবে না ইনশাআল্লাহ। পারিবারিক রাজনীতির দিন শেষ। ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে। ওই রাজনীতি তো আমাদেরকে ফেসিবাদ এনে দিয়েছে বারবার। ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের 34 লক্ষ যুবককে পথে বসিয়েছে। ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে 137 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে। ওই রাজনীতি তো আয়নাঘর তৈরি করেছিল। ওই রাজনীতি দেশের মানুষকে, বিশেষ করে মা বোনদের ইজ্জত সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে। ভোটের আগ মুহূর্তে এসে জামাতকে পরাজিত করে বিএনপিকে জিতিয়ে দিতে বিরাট প্রজেক্ট। জামাত ঘটনা টের পেয়েছে, জামাত নড়ে চড়ে বসেছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শত আশা আকাঙ্ক্ষার মধ্যেও আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। রাজনীতির আকাশে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। সবকিছুর জন্য বিএনপি দায়ী। বিএনপি তাদের যে সেট আপ দেওয়া প্রশাসন, সরকারের মধ্যে থাকা যে তাদের দালাল, তাদের মাধ্যমে কারচুপি করে জামাতকে পরাজিত করে জেতার ষড়যন্ত্র করছে। মানে আওয়াজ বাজারে আসছে, নতুন আরেকটা আইটেম আসছে, সেটা হচ্ছে আমাদের আমির সাহেব বলছেন এই চিটাগাং থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। এবং আপনাদের এই চিটাগাংয়ের ছেলে কর্নেল ওয়ালি বলছিল উই রিভোল্ট। এইটাকে এখন পেছানো হচ্ছে, বলা হচ্ছে জামাত বলতেছে স্বাধীনতার যে ইতিহাস আছে এগুলোকে জামাত বিচ্ছিন্ন করে দিতে চায়, নিশ্চিন্ন করে দিতে চায়। দর্শক, এই মুহূর্তে ভারত চাই দক্ষিণ এশিয়ার পুরো নিয়ন্ত্রণ যেন ভারতের হাতে থাকে। এখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আমেরিকা সফর শুরু করেছেন এবং সেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে দক্ষিণ এশিয়ার রাজত্ব কি ভারতের হাতে দেওয়ার ব্যাপারে পাকাপোক্ত সিদ্ধান্ত নিল আমেরিকা, এবং দক্ষিণ এশিয়ার রাজত্ব যদি ভারতের হাতে চলে আসে তাহলে বাংলাদেশকেও কি নিয়ন্ত্রণ করতে চাইবে ভারত এক হাতে? আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সরোয়ার আলম। এই ব্যক্তি কর্মরত আছেন বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতির অফিসে। তিনি সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। শেখ হাসিনার আমলে তার নিয়োগ হয় এবং মনে প্রাণে মুজিব প্রেমে গদগদ, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এই কাজটি করেছেন। এখন প্রশ্ন আসছে ঘুরে ফিরে যে এই কাজটি কি তিনি নিজের ইচ্ছায় করেছেন নাকি এর সাথে অন্য কেউ জড়িত ছিল? অ্যাকাউন্টটি হ্যাক করার সাথে সাথে যিনি হ্যাক করেন তিনি তো প্রথম জানার কথা, তারপরে তিনি যদি কাউকে শেয়ার করেন বা তার সাথে যদি কেউ সহযোগী থাকে তার জানার কথা। আমরা ফেসবুক পোস্ট যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে সরোয়ার আলম হ্যাক করার সাথে সাথেই সবার আগে এই ব্যাপারে প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে আদু নেত্রী মানসুরা আলম। মানসুরা আলম দেখুন, এই যে একটা ছবি তার ঘুরে বেড়ায়, সাদ্দামের জাঙ্গির তলে তিনি ঘুরে বেড়াতেন, সে আবার অন্যজনকে বলে জাঙ্গির তলের লোক। যাই হোক, এই মানসুরা আলম গত রাতে ডিবি তাকে আটক করেছে রাজারবাগ তার সরকারি কোয়ার্টার থেকে।
আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার ক্ষোভের থেকে এবং বিএনপিকে একটু বেশি ফ্যাসিলিটি দিতে তিনি এই কাজটি করেছেন। শুধু তাই নয়, ওই কাজটি করার পরে তিনি আবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টটিও হ্যাক করেছেন এবং শফিকুল ইসলাম মাসুদ তার অ্যাকাউন্টটিও হ্যাক করে নিজেদের মন গড়া কথা সেখানে তিনি লিখে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এখন বিএনপির ভিতরে কেউ কেউ এর সাথে জড়িত আছেন, তিনি প্রাথমিক স্বীকার করেছেন যে তার সাথে অন্য কেউ আছেন। এখন কে কে আছে এটি জাতি জানতে চায়, কারণ এটি নিয়ে অনেক জলঘোলা করা হয়েছে। বিএনপির হাই এডুকেটেড যেগুলো, মূর্খগুলোর কথা বাদই দিলাম, মূর্খরা তো যা শুনবে সেটি বিশ্বাস করবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা এমন কিছু মানুষদের কাছ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া পেয়েছি যাদেরকে আমরা বেশ ভালো মানের লোক হিসেবে আমরা জানতাম, হায়ার এডুকেটেড, ওয়েল ম্যানার্ড জানা লোক। এমনকি জুলকারনাইন শাহের বিএনপির কর্মী, যিনি বিএনপির অ্যাক্টিভিস্ট, তিনিও এ ব্যাপারে দেখলাম যে খুব আগ্রহ প্রকাশ করছেন এবং যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন। এখন এই যে হ্যাক করে একই ধরনের শব্দ কিন্তু সেখানে ব্যবহার করছে, নারীদেরকে উত্তেজিত করে দেবার, নারীদেরকে খেপিয়ে দেবার পোস্ট, সবগুলো বিশ্লেষণ করলে একই বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বিএনপি নারীদেরকে এই মুহূর্তে প্রচন্ড ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে এখনো বিএনপি না ভোটের পক্ষ ছাড়ে নাই। বিএনপি কিন্তু অবশ্যই না ভোটে ভোট দিবে, ধানের শীষ এবং না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, তারেক রহমান যতই বলুক যে আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন, যেদিন তারেক রহমানের ওই খবরটি প্রকাশিত হয়েছিল যে তিনি হ্যাঁ ভোটে ভোট চাচ্ছেন, আমি সেদিনই বলেছিলাম যে এটি তার মনের কথা নয়। তিনি উপরে এটি বলেছেন, ভিতরে ভিতরে তার নেতা কর্মীদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু না এর পক্ষে ভোট চাইবে। এই যে প্রমাণ। এই যে তিনি না এর পক্ষে কেন যাচ্ছেন, না এর পক্ষে এই কারণে যাচ্ছেন কারণ হ্যাঁ এর পক্ষে ভোট দিলে 10 বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না এবং প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। তো এই দুটো জিনিসই তো তার জন্য বুমেরাং এবং এখানে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার একটা বিষয় রয়েছে। তো তারেক রহমান কি এটি চাইবে? বিএনপি যারা করেন আপনারা বলুন তো, আপনারা জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন? অথচ আপনাদের কিন্তু যোগ্যতা আছে। আমরা বিএনপির এমন কিছু নেতাকে জানি যারা শুধু প্রধানমন্ত্রী নয়, ওয়ার্ল্ড ক্লাস নেতা হবার যোগ্যতা তাদের আছে, কিন্তু তারা কি এই প্রতিবার স্বাক্ষর কোনোদিন রাখতে পারবেন বাংলাদেশে সারা জীবন? তাদের কিন্তু ওই নেতার পায়ের নিচেই থাকতে হবে, ঠিক যেভাবে আমাদের এই যে রাকিব দেখুন। সম্মানিত সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, মুক্তাগাছা থেকে জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাকির হোসেন বাবলু মঞ্চে উপস্থিত। আজকের এই জনসভা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ জনাব। 7 পুরুষের ভিতরে যার চাকরের স্বভাব রয়েছে এবং যারা চাকর শুধু তারাই মাত্র এইটা করতে পারে। এই পরিবারতন্ত্রটাকে ভেঙে খান খান করে দিচ্ছে জামাত ইসলাম। আজকে যারা রাজনীতি করছেন, আগামী 5 বছর পরে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে আগামী 5 বছর পরে আপনিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন। আপনি যদি জামাত ইসলাম করেন, ডক্টর শফিকুর রহমান আগামীবার নিশ্চিত থাকেন, এটা থাকবে না তিনি। 10 বছর তো দূরের কথা, আগামীবারই তিনি থাকবেন, আগামী নির্বাচনে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর ভিতরে জামাতের অনেক নেতা পরিবর্তন হবে, অনেক আমির পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি এগিয়ে আসেন, আমি এগিয়ে যাই, তাহলে আমিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারি। এই যে একটা সুযোগ। জাপানে কি হয়? জাপানে কিন্তু সেখানে আগে 1 বছর ছিল সম্ভবত, এখন 3 বছর করেছে তারা। তাদের চিন্তা চেতনা হচ্ছে জাপানের প্রতিটি নাগরিক যাতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায়। অথচ তার বিপরীতে আমরা কি করছি? বাংলাদেশের অন্য কারো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, ওটি সারা জীবন অধরাই থেকে যাবে। কিন্তু এইখানে তো জামাত ইসলাম কাজ করেছে। জামাত ইসলাম এই জায়গাটায়, অর্থাৎ প্রত্যেকেই যেন প্রধানমন্ত্রী হতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, এই সুযোগটি কিন্তু করে দিয়েছে। এখন এই সুযোগ আমরা গ্রহণ করবো কিনা সেটা আমাদের ভাববার বিষয়। তাহলে নারীদেরকে তারা এই কারণে টার্গেট করেছে যে নারীরা ভোট চাইতে গিয়ে মা বোনদেরকে এই জিনিসটি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ এর পক্ষে কি আর না এর পক্ষে কি। আমরা পুরুষরা কিন্তু এটা বুঝতে পারছি না, নারীরা নারীদেরকে খুব চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। এবং এই ব্যাপারে জামাতের নারীরা যে ভূমিকা রাখছে, বিএনপির কাছে এই জরিপ আছে যে বাংলাদেশে 49% একটু উপরে নারীর অনুপাত। এই নারীদের 45%-এর উপরে ভোট পাবে জামাত ইসলাম। বিএনপি নারীদের ভোট পাচ্ছে না, যার কারণে যে করেই হোক ছলে বলে কলে কৌশলে তাদেরকে নারীদেরকে দমাতে হবে। নারীদেরকে বিভিন্ন জায়গায় তারা মারধর করেছে, হেনস্থা করেছে, ছায়া খুলে নিতে চেয়েছে, পেটে লাথি দিয়েছে, তারপরে মাথায় কোপ দিয়েছে। এইগুলো করার পরেও যখন নারীরা দমে যায় নাই, বাড়ি বাড়িতে যখন ভোট চাইতে যাচ্ছে, তখন তারা নতুন আরেকটা বিষয় সামনে এনেছে যে ইসলামে কি এই আছে? আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তোমরা নারী এই যে ভোট চেয়ে বেড়াচ্ছ না মহিলারা, এটা ইসলামে আছে। তার মানে কি? আপনি নিজে বলছেন নারীদেরকে জামাত ইসলাম ক্ষমতায় দেয় না বা জামাত ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। সেই নারীরা যখন ভোট চাইতে যাচ্ছে তখন আপনি বলছেন যে এটা কি ইসলামে আছে? নারীরা বাড়ি বাড়ি ভোট চাইবে, এই নারীদের ভোট চাওয়া কিসের? নারীদের নির্বাচন কিসের? নারীদের রাজনীতি কিসের? তার মানে দলগতভাবে এটা আপনি চর্চা করেন, যার কারণে ওইটা নারীদের উপরে অ্যাপ্লাই করছেন। তো আপনি এটাই যদি হয়, তাহলে নারীদের কেন ওখানে যে বাধা দিচ্ছেন? আপনি যদি নারীর ক্ষমতায়ন চান, নারীরা যদি রাজনীতি করতে পারবে এইটা যদি চেয়ে থাকেন, তাহলে ভোট চাওয়ার ক্ষেত্রে কেন নারীকে বাধা দিবেন?
এটি মূলত নারীদের উপরে চড়াও হওয়া তাদের অন্যতম কারণ। নারীদেরকে তারা ডিটাচ করতে চাচ্ছে জামাত থেকে, নারীদের ভোট যাতে জামাত ইসলাম এবার না পায় সেই ব্যবস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর একটা ষড়যন্ত্র শুরু করেছে জুলকারনাইন শায়ের, এটি করছেন ঢাকা 17 আসন, যেহেতু এখানে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালেদুজ্জামান। এখন খালেদুজ্জামান যদি জিতে যায় তাহলে তো তারেক রহমানের মান সম্মান সব শেষ হয়ে যাবে। যার কারণে একের পর এক জুলকারনাইন শায়ের এখন পুরনো বিভিন্ন ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে এনে তারা খালেদুজ্জামানের চরিত্র হননের চেষ্টা করছে। গতকাল একটি ভিডিও তিনি ছেড়েছেন সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডার, ওটি কিন্তু আরো 1-1.5 মাস আগের। ওই ব্যাপারে খালেদুজ্জামান ক্ষমা চেয়ে সেনাবাহিনীর সাথে তার একটা আপোষ হয়ে গেছে, সেইটা তিনি এখন সামনে এনেছেন। আজকে আবার আরেকটি ভিডিও তিনি সামনে এনেছেন, খালেদুজ্জামান কোন একটা ব্যাংকে, এক্সিম ব্যাংকের কোন শাখায় গিয়ে ম্যানেজারকে মেরে নাক ফাটিয়ে দিয়েছেন। এটা কত বছর আগের আল্লাহ জানে, আর সেখানে পরিষ্কার বোঝাও যাচ্ছে না, কিন্তু সেটি তিনি সামনে আনছেন। এখন ওই কথা তো আর বলতে পারছেন না যেটি বহু পুরনো। এখন সেখানে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে খালেদুজ্জামানের মতো এরকম একজন বদমেজাজি লোক এইখানে এমপি হবে। তো খালেদুজ্জামান কি আব্দুল আওয়াল মিন্টুর চেয়েও বদমেজাজি? যে আব্দুল আওয়াল মিন্টু, এই যে আমরা যে স্টেন কেলেঙ্কারিতে যার নাম আছে, এর চেয়েও খারাপ? অথবা তিনি এই যে এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তার নেতা কর্মীদেরকে এই যে ভাষাটা ব্যবহার করলেন, আমি মুখে বললাম না, এটা শুনুন। অতএব আজকে আপনাদের কাছে ধানের শীষের একটা ভোট চেয়ে আপনাদের মাধ্যমে, আরে ভাই রাখ, ছোট বাচ্চা রাখবি না তো, এটা রাখবি না কোনো সময়। এইটার চেয়েও খারাপ খালেদুজ্জামান? এইগুলো প্রচার করুন শায়ের ভাই, এগুলো প্রচার না করে আপনি সেই একজনের ছোটবেলায় ল্যাংটোকালে কি করেছে, মুসলমানি নেওয়ার আগে কি করেছে, সেগুলো আপনি প্রচার করছেন। ভোটের আগ মুহূর্তে এসে জামাতকে পরাজিত করে বিএনপিকে জিতিয়ে দিতে বিরাট প্রজেক্ট। জামাত ঘটনা টের পেয়েছে, জামাত নড়ে চড়ে বসেছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে শত আশা আকাঙ্ক্ষার মধ্যেও আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। রাজনীতির আকাশে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। সবকিছুর জন্য বিএনপি দায়ী। বিএনপি তাদের যে সেট আপ দেওয়া প্রশাসন, সরকারের মধ্যে থাকা যে তাদের দালাল, তাদের মাধ্যমে কারচুপি করে জামাতকে পরাজিত করে জেতার ষড়যন্ত্র করছে। এটা একে একে স্পষ্ট হচ্ছে। কি করছে জামাত, কি করছে পাল্টা, আমি আসছি সেদিকে। তবে বলে দিই, এত রক্ত, এত শাহাদাত, এত বড় 24-এর বিপ্লব, এরপরে বাংলাদেশে কোনো কারচুপি নির্বাচন হতে পারে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়। নির্বাচন অসুষ্ঠু হতে পারে, এটা আমি বিশ্বাস করি। বিএনপি ভোট চুরি করতে পারে, জামাতের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিবৃত্তও করতে পারে। আই ডু বিলিভ ইট। বাট এভাবে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না। সেই নির্বাচন বাতিল করতে বাধ্য হবে ইউনূস সরকার, কারণ সরকারটা তো ইউনূস সরকার। প্রশাসন বিএনপির পক্ষে, কিন্তু সরকারটা তো ইউনূস সরকার। এই সরকারের একটা অংশ, ছোট্ট 4-5 জন উপদেষ্টা আছে বিএনপির পক্ষে, কিন্তু পুরো সরকার, ইউনূস তো নিরপেক্ষ। বরং ইউনূসের এনসিপির প্রতি একটা ইমোশন রয়েছে। অতএব এনসিপি যেহেতু জামাতের সাথে আছে, আর ক্ষমতা হস্তান্তরের বিষয়টা তো নির্ভর করে ইউনূসের উপর, অতএব কারচুপি নির্বাচন হলেও তার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না। আর নির্বাচন যদি হয়, সেই নির্বাচন যদি বাতিল করতে হয়, ক্ষমতা হস্তান্তর যদি না হয়, তাহলে মূল বিপদটা কিন্তু বিএনপি পড়বে। কারণ যারা কারচুপি করেছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে, এরপরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হবে, তখন বিএনপি বেকায়দায় পড়বে। অতএব বিএনপির জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করছে। অতিরিক্ত গরম খেতে যে মুখ পুড়ে যাবে। হ্যাঁ, এটা যদি এরকম হতো যে নির্বাচনটা বিএনপি সরকার অধীনে হচ্ছে, যেরকম আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 18 এবং 24 সাল নির্বাচন হয়েছে, যদি এরকম হতো, তাহলে বিষয়টা দাঁড়াতো যে নির্বাচন কোন রকম হয়ে গেলে বিকাল 4টা-5টা বাদলে আর কোনো কথা নাই, সরকার হয়ে গেছে। ভোট কারচুপি হোক, 5% পড়ুক আর 6% পড়ুক, কোনো ব্যাপার না, নির্বাচন হয়ে গেলেই ঘটনা শেষ। কিন্তু এটা কিভাবে সম্ভব হতো যদি এখন বিএনপি সরকার অধীনে নির্বাচন হতো? কিন্তু এটা কেন সম্ভব না? নির্বাচন হয়ে গেল কারণ ইউনূস সরকার অধীনে নির্বাচন হচ্ছে। আর এটা একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ। আর আগে যেটা কোন রকম নির্বাচন হয়ে গেলেই সব, তখন তো বিরোধী দলীয় লোকজন সবাই জেলে ছিল, আর তখন একটা ফেসিজম ছিল, আন্দোলন করলে গুলি। আর এখন দেখবেন দাবানলের মতো বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে, হাজার হাজার লক্ষ জনতা ঢাকার রাজপথে বেরিয়ে পড়বে, পুরো বাংলাদেশ অচল করে দিবে। হাসনাত আব্দুল্লাহ শাহবাগে দাঁড়িয়ে যাবে, যমুনা ঘেরাও করা হবে, প্রয়োজনে ক্যান্টনমেন্টও ঘেরাও করা হবে। অতএব বাংলাদেশে উল্টাপাল্টা কিছু বাস্তবায়ন হবে না। উল্টাপাল্টা কিছু ঘটতে পারে, কিন্তু বাস্তবায়ন হবে না। এটা হচ্ছে আমাদের আশার দিক, কিন্তু চেষ্টা চলছে। প্রশাসন এতদিন কিছুটা নিরপেক্ষ থাকলো, নির্বাচনের আগ মুহূর্তে তারা ঘুরে যাচ্ছে, তারা বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে দিবালোকে দিনের আলোর সামনে তারা বিএনপির দালালি করছে। তারা বিএনসিসি ক্যাডেট নির্বাচনে কাজে লাগাবে না বলছে, আবার বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এগুলোরও বিরোধিতা করেছিল। এবং সরকারের পক্ষ থেকে সরাসরি হেল্প করা হচ্ছে, রাষ্ট্রপতির কার্যালয় থেকে হেল্প করা হচ্ছে জামাতকে বিতর্কিত করতে, জামাত নেতাদের আইডি হ্যাক করতে। এই বিষয়ে কথা বলতে জামাতের একটা প্রতিনিধি দল রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়েছে। সেখানে যে রাষ্ট্রপতির কার্যালয়কে জামাতের 24 ঘন্টার আলটিমেটাম,
তো এই 24 ঘন্টার আলটিমেটাম কেন দিয়েছে? যে পরিস্থিতি খারাপ, ওদেরকে আলটিমেটাম দিয়ে ঘাট ধরে সোজা না করলে কাজ হবে না। ওরা উল্টাপাল্টা করছে, পরিস্থিতি ঘোলাটে করছে, নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, জনবিচ্ছিন্ন বিএনপিকে জেতানোর ষড়যন্ত্র করছে। মূলত বঙ্গভবন নিয়ন্ত্রণ হচ্ছে ভারত থেকে, কারণ বঙ্গভবনের চাবিকাঠি ভারত, আর ভারত জামাতের বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে, এটা তো অনুমেয়। তবে জামাত যদি ভারতের এসব ষড়যন্ত্র উপেক্ষা করে ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে, তাহলে ভারত বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতেও বাধ্য হবে, এটাও আমরা জানি। এই ঘটনাটা দেখেন, এই যে জামাত 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, কারণ জামাত বুঝতে পারছে যে অবস্থা খারাপ। জামাতকে মেকানিজম করে প্রশাসনের মাধ্যমে অতি সূক্ষ্মভাবে হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু পারবে না। কেন, কি হবে, ওটা তো আমি বললাম, অত টেনশনের কিছু নাই। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়ার সঙ্গে বঙ্গভবন কর্মকর্তার ইমেইল ব্যবহারের বিষয়ে তথ্য জানাতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে দলটি। এই সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামাত। জামাত গিয়েছিল, কিন্তু তাদেরকে যথাযথ কোনো উত্তর দেয়নি। ধরা পড়েছে চোর, কিন্তু চোর কথা বলছে না, কারণ এই চোর এমন সিকিউর, ওইখানে যে আপনি চাইলে জবাবদিহি করতে পারবেন না। তারা কোঅপারেট করছে না বঙ্গভবন থেকে, যে কিভাবে কি হচ্ছে তারা বলছে না, তারা ব্যাখ্যা দিচ্ছে না। মানে আসলে ওই চোর জড়িত, বঙ্গভবন জড়িত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে, কিন্তু জামাতের প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু তেমন একটা গুরুত্ব দিচ্ছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। না, এনসিপি আছে এখানে, তোমার গণভবন যেই শিবির দখল করে যেসব বঙ্গভবন চুরমার করে দিতে সময় লাগে না। অতএব যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে এই বঙ্গভবন কিন্তু থাকবে না, এই চুপুটুপু থাকবে না। জামাতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে সংশ্লিষ্টের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু আলোচনায় তারা সন্তোষজনক কোনো জবাব দেয়নি এবং কোঅপারেশন করেনি, কোনো রকম সাক্ষাৎ দিয়েছে। প্রেস ব্রিফিং এ জামাতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, গত 31 জানুয়ারি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্সআইডি হ্যাক করে বিকাল 4:47-37 মিনিটে নারী বিদ্বেষী অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট করা হয়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আইটি টিম চেষ্টা করে 5:09 মিনিটে তার পাসওয়ার্ড পরিবর্তন করে। অথচ এই যে 4:37 থেকে 5:09, এর মানে অল্প কয়েক মিনিটের ঘটনা। এই অল্প কয়েক মিনিটকে 9 ঘন্টা বানিয়ে দিয়েছে বিএনপির গুজব টিমের মুখপাত্র সাবেক শিবির মাহদি আমিন, সাবেক শিবির এবং সাবেক আওয়ামী লীগ দুইটি। তো দর্শক, থানায় জিডি করা হয়েছে, সংবাদ সম্মেলন করা হয়েছে, কিন্তু থানাও এই বিষয়ে কোনো রহস্য উদ্ঘাটন করছে না। এটা যে হ্যাক হয়েছে, এটা পুলিশের পক্ষ থেকে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে জানানো কোনো ব্যাপার না, এতক্ষণ জানানো যেত। কিন্তু বিএনপি থামিয়ে রেখেছে যে না, এটা নিয়ে আমরা একটু অপরাজনীতি করি। থানা যদি অথবা পুলিশ যদি স্পষ্ট প্রেস কনফারেন্স করে তাদের তদন্ত জানিয়ে দেয় যে না, এটা হ্যাক হয়েছিল, এইভাবে এরা জড়িত, তাহলে তো বিএনপির অপরাজনীতি থাকে না। কিন্তু বিএনপি থানা কেমন ভাবে চাপ দিচ্ছে, নির্বাচনের আগে এর কুল কিনারা যেন বের না করো, এভাবে জামাতের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র চলছে, কিন্তু লাভ নেই। হয় সুষ্ঠু নির্বাচন, নইলে আরেকটা বিপ্লব। বলছিলাম, ভারত এই অঞ্চলের একচ্ছত্র আধিপত্য চাই, এটাই ভারতের টার্গেট। এটা এখন আর কোনো গোপন ব্যাপার নয়, এটা ওপেন সিক্রেট। আর যদি এই অঞ্চলের আধিপত্য আমেরিকার সাপোর্টে ভারত নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে সব থেকে বেশি আক্রান্ত যেটা হবে, যে 2-3টা দেশ সব থেকে বেশি আক্রান্ত হবে, তার মধ্যে অবশ্যই পাকিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক যাচ্ছে তাই রকমের খারাপ, সেই কারণে ভারত বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হবে। পাকিস্তানের সঙ্গে তো ঐতিহাসিকভাবেই খারাপ, সাথে চীনের জন্য একটা বড় ধাক্কা হবে যে ভারত আমেরিকার সঙ্গে নতুন দোস্তিতে গেল, সেখানে চীন চিন্তিত হয়ে পড়বে যে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় কিনা, আমেরিকা চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য এই অঞ্চলে আধিপত্য তৈরি করতে চায় কিনা আবার নতুন করে। চলুন আমেরিকা থেকে একটু ঘুরে আসি। ভারতীয় গণমাধ্যম এই সময় তারা যে শিরোনামটা করছে, সেখানে বলা হচ্ছে আমেরিকা ভারতের বাণিজ্য চুক্তির ঘোষণার পরেই বৈঠকে জয়শঙ্কর রুবিও কি নিয়ে আলোচনা। এখানে বলা হচ্ছে প্রায় 12 মাস টানাপোড়েনের পরে ভারতীয় পণ্যের উপরে থেকে শুল্ক কমিয়ে 18% ঘোষণা করেছে আমেরিকা। এই আবহে ওয়াশিংটনে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এনার্জি ও পারমাণবিক সহযোগিতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্যই এই বৈঠক বলে জানা গেছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে প্রতিরক্ষার ব্যাপার। ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমেরিকার যে প্রতিরক্ষা চুক্তি, সেগুলো আমরা জানি। নতুন করে ব্যবসায় যে পণ্যের উপরে যে 18% শুল্ক আরও 50 থেকে নামিয়ে 32% কমিয়ে দিয়েছে আমেরিকা, এটা একটা নতুন বার্তা এবং ভারতের এই অঞ্চলের আধিপত্য যে নিশ্চিত হচ্ছে, এই বার্তাটা সেটাই প্রমাণ করে। সেখানে বলা হচ্ছে, জয়শঙ্কর এক্সে একটি পোস্টে লিখেছেন, আজ বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে দেখা করে আনন্দিত। আমাদের মধ্যে ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা নিয়ে একটি বিস্তারিত আলোচনা হয়েছে, যার মধ্যে বাণিজ্য, পারমাণবিক শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, এর আগে বিদেশমন্ত্রী জয়শঙ্কর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে দেখা করেন। সেখানে উভয় নেতা ভারত আমেরিকা অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। 2 ফেব্রুয়ারি রাতে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির
চুক্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয় এবং সেই ফোনে কথার পরে বন্ধুত্বটা জোড়া লাগে। এবং সেই প্রেক্ষিতে যখন বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল যে জয়শঙ্কর আমেরিকা সফর করবেন এবং আমেরিকা সফরে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। এরই মাঝে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পরে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, শুল্ক কমানোর যে ঘোষণা, সেই ঘোষণার মাধ্যমে জয়শঙ্করের আমেরিকার সফরটার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। ভারতের চাহিদা কি আদতে? আমেরিকার সঙ্গে ভারতের চাহিদা কি? শুল্ক কমানো তো একটা বড় প্রসঙ্গ। আমেরিকারও চাহিদা রয়েছে। আমেরিকার চাহিদা রয়েছে রাশিয়ার উপরে, রাশিয়ার সাথে তেলের যে চুক্তি সম্পর্ক, সেই নির্ভরতা ভারত যেন কমিয়ে দেয়, ভারত যেন ভেনেজুয়েলা থেকে কিংবা অন্য জায়গা থেকে তেল নেয়, এই ব্যাপারটা তো রয়েছে। ভারতও কিছু কিছু জায়গায় ছাড় দিয়েছে, আমেরিকাও ছাড় দিয়েছে। সুতরাং তাদের বন্ধুত্ব 12 মাস পরে আবার মানে দূরের অবস্থান থেকে দোস্তিতে এসেছে। এই দোস্তির মূল চাওয়াগুলোর মধ্যে ভারতের ইন্টারনাল ব্যবসা, দুই দেশের ব্যবসার ব্যাপার তো রয়েছেই, দক্ষিণ এশীয় রাজনীতিটা অনেক বড় একটা ফ্যাক্ট। পাকিস্তানের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক হবে মনে হচ্ছিল, কিন্তু সেটা আবারও টানাপোড়েন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে আমেরিকার সম্পর্ক ভালো নয়। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের প্রেক্ষিতে আমেরিকা পাকিস্তানকে কাছে টানতে চাইছিল, কিন্তু ভারতকে যেহেতু আবার কাছে পেয়ে গেছে, সুতরাং পাকিস্তান মানে অটোমেটিকলি সে দূরে চলে যাবে। বাংলাদেশ একটা বড় জায়গা। বাংলাদেশ ব্যাপারে কি হবে? বাংলাদেশ ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত যেটা হবে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম, এই যে কথা, ওই কথা আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের প্রসঙ্গটা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে আমেরিকা জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছে। এই যে খবরগুলো ওয়াশিংটন পোস্টের খবরের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেই খবরগুলোর অবসান ঘটবে। কারণ ভারত কোনোভাবেই এই অঞ্চলে ইসলামপন্থী শক্তির উত্থান হোক এটা চাইবে না, কারণ সেটা তারা মনে করে তাদের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হবে। সেই ক্ষেত্রে ব্যাকডোরে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে যে ব্যাকডোরে বিএনপির সঙ্গে এবং তারেক রহমানের সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেবে, আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেবে এবং রাজনীতি করতে দেওয়ার ফলে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হবে, আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। এটাই মূলত ভারতের এই মুহূর্তে বাংলাদেশ কেন্দ্রিক প্ল্যান। অনেকে যে কথা বলেন, আলোচনা করেন, স্বপ্ন দেখেন, বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্টরা স্বপ্ন দেখেন যে আমেরিকা ভারত এক হয়েছে, তারা দুইজন মিলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে এসে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দেবে। এই যে দুঃস্বপ্নগুলো, এগুলোর আদতে কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, রাজনৈতিক কোনো সংজ্ঞার মধ্যে এগুলো পড়ে না, এগুলো বাস্তবতার মধ্যেও পড়ে না। বাস্তবতা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করার চেষ্টা ভারত করবে, এই সুযোগটা ভারত আওয়ামী লীগের জন্য করে দেবে। সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রফেসর ইউনূসের আমলে যে ঘটনাগুলো ঘটেছে, যে ঢালাও মামলার ঘটনা ঘটেছে, মামলাবাজির ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ নেতাদের ঢালাওভাবে, সাংবাদিকদের ঢালাওভাবে জেলে রাখা হয়েছে, এই ঘটনাগুলোর অবসান ঘটতে পারে এবং আওয়ামী লীগকে, হয়তো শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ফিরতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে ভারত এবং আমেরিকা এই সম্পর্কের জোড়া লাগার মাধ্যমে। আগামী নির্বাচন হবে কি হবে না, এই প্রসঙ্গে যথেষ্ট সন্দেহ বিভিন্ন পক্ষের রয়েছে। অনেকে আলোচনা করেন 6, 7, 8 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে একটা আওয়াজ তৈরি হতে পারে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু সেটা যদিও হয় তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে বলে আমার মনে হয় না। সেটা যদি হয় তাহলে এক্সিস্টিং দলগুলোর মধ্যেই একটা আওয়াজ তৈরি হবে, স্বার্থের একটা দ্বন্দ্ব তৈরি হবে। দ্বন্দ্ব তৈরি হওয়ার ফলে কোনো একটা পক্ষ যদি মনে করে তারা নির্বাচনে হয় প্রেশার ক্রিয়েট করে কিংবা মেকানিজম করে নির্বাচনে জিততে পারবে না, ক্ষমতায় যেতে পারবে না, তাহলে তারা নির্বাচন বয়কট করবে। যে আপনারা দেখছেন বাকবিতণ্ডা চলতেছে না, সেই হ্যাকিং থেকে তারপরে গতকাল কার নতুন আওয়াজ বাজারে আসছে, নতুন আরেকটা আইটেম আসছে, সেটা হচ্ছে আমাদের আমির সাহেব বলছেন এই চিটাগাং থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। এবং আপনাদের এই চিটাগাংয়ের ছেলে কর্নেল ওয়ালি বলছিল উই রিভোল্ট, এইটাকে এখন পেছানো হচ্ছে, বলা হচ্ছে জামাত বলতেছে স্বাধীনতার যে ইতিহাস আছে এগুলোকে জামাত বিচ্ছিন্ন করে দিতে চায়, নিশ্চিন্ন করে দিতে চায়। আসলে ভাই মিসগাইডেড হবেন না, জামাতের আমির এই কথা বলে নাই যে কর্নেল ওলি স্বাধীনতার ঘোষক। জামাতের আমির সাহেব বলছেন কর্নেল ওলি এবং জিয়াউর রহমান সাহেব একসাথে ছিলেন এবং এটা কর্নেল ওলির ভার্সন। যখন পাকিস্তান থেকে অর্ডার আসলো তাদেরকে পাকিস্তানি অর্ডার ক্যারি করতে, তখন কর্নেল ওলি ছিল ক্যাপ্টেন এবং জিয়াউর রহমান ছিল মেজর, জিয়াউর রহমান বড় ছিলেন, তার আন্ডারে ছিলেন কর্নেল ওলি। তখন কর্নেল ওলি বলছিলেন স্যার উই রিভোল্ট, এই কথাটাই বলছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, এই কথা বলবে না জামাতের আমির, বলে পাবলিককে খাওয়াইতেও পারবে না, কারণ মানুষ ইতিহাস জানে। আমরা সেই প্রসঙ্গে নাইবা গেলাম। এটা ছিল লাস্ট ডিবেটের কথা বলে হইতেই বড় ডিবেটের কথা বলে গেল। আপনাদের একটা ভিডিও দেখা I have concepts of a plan. I'm not president right now. But if we come up with something, I would only change it if we come up with something that's better and less expensive. And there are concepts and options we have to do that. And you'll be hearing about it in the not too distant future. I'm going to actually do something really unusual, and I'm going to invite you. এটা বেশি দেখাইলাম না যে এটা অনেক লম্বা, এটা দেখাইলাম এই জন্য যে এটা হলো মনিকা হ্যারিস অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প
এই আমেরিকার যে ইলেকশন হলো গত বছর, ওইখানে তারা দুজন ডিবেট করতেছে, মানে দুজন পাশাপাশি দাঁড়ায় এক মঞ্চে তারা ডিবেট করতেছে। আমাদের দেশে ডিবেট কিন্তু হয়, আমি চিটাগাং থেকে একটা বোমা ছাড়লাম, উনি আবার অপোজিশন ছাড়লো রংপুর থেকে একটা বোমা, কিন্তু আমেরিকাতে এগুলো হয় কিন্তু একটা ডিবেট বা দুইটা ডিবেট বা তিনটা ডিবেট অলওয়েজ হয়। আমেরিকা, তারপরে আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদিকে ওয়েস্টার্ন ইউরোপের যত সভ্য দেশগুলো আছে। তো এই ডিবেট করার জন্য আমাদের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানকে অফার দিচ্ছেন, বলছে আসেন আমরা ডিবেট করি। আচ্ছা, এক জিনিস চিন্তা করেন তো বন্ধুরা, বাংলাদেশে যদি এরকম একটা সিচুয়েশন হয় যে আমির এবং জনাব তারেক রহমান একদিন ডিবেট করবে, সেটা হোটেল শেয়ারন হইতে পারে, রিসেল হইতে পারে, সোনারগাঁও হইতে পারে, সমস্ত বাংলাদেশে যত নিযুক্ত হাই কমিশনার, অ্যাম্বাসেডার আছেন তারা থাকবেন, বড় বড় পত্রিকার এডিটর থাকবেন, টেলিভিশনের সাংবাদিক থাকবেন, বাংলাদেশের যারা সুধীজন, যারা এলিট পিপল তারা থাকবেন, সাহিত্যিক, কবি, শিল্পী, 3-4 লোকের মধ্যে ওনারা দুইজন স্টেজে দাঁড়াবেন, দুইজন দুইজনের যুক্তি দিবেন, দুইজন দুজনকে খণ্ডাবেন, দুইজন দুজনের প্রতি আপনার দোষ দেখাবেন, একে দোষ দেখাবেন, তারপর যারা বসবে এইখানে তারা এটা একটা বিচার করবে, এবং শুধু এই যে ডিবেটটা হবে এটা লাইভ সম্প্রচার করা হবে বাংলাদেশের সমস্ত টেলিভিশনে। এবং এর আগে জায়গায় জায়গায় হোয়াইট স্ক্রিন দিয়ে দিতে হবে, কারণ অনেক মানুষের কাছে টেলিভিশন নাই, অনেক দরিদ্র মানুষের কাছে টেলিভিশন নাই। এখন এটা যদি হয়, আপনারা লেখা রাখেন যে সময়টা হবে, সেই সময়টায় বাংলাদেশের 18 কোটি লোকের মধ্যে যারা শিশু, এদের বাদ দিয়া সব লোক সব কাজকর্ম ছেড়ে দিয়া এই ডিবেট দেখবে। সেটা হতদরিদ্র, রিক্সাওয়ালা হোক, দিনমজুর হোক, কোটিপতিরা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, তারা হোক, সব শ্রেণীর লোকজন দেখবে, কারণ এটা একটা নতুন প্রক্রিয়া, এটা হওয়া উচিত। আমি জানি না এটা হবে কিনা, তবে যা শুনতেছি হবে না। আপনি বিএনপি থেকে রেজাল্ট করিম হিসেব একটা স্ট্যাটাস দিচ্ছে, আমি দেখি না স্ট্যাটাসটা খুঁজলাম, যে না এইসব ডিবেট করে লাভ নেই, সবাই খালি মিথ্যা কথা হয়, কেউ কিন্তু কোনো মিথ্যা কথা হইতে পারবে না। তাই নেই, ডিবেট যদি হয় মিথ্যা কথা বলতেই পারে, একজনকে দোষ দিতেই পারে, সেও তাকে দোষ দেবে, কিন্তু এটা হবার নয়, আমার মনে হয় এটা হবে। আর এটা হলে তো আমরা মানে পরিষ্কার একটা জিনিস সিনারিও নিয়েই দিতে পারি যে এই ডিবেটে কি আলোচনা হবে। এই ডিবেটে হওয়া উচিত তারেক রহমান সাহেবের কি কি প্ল্যানিং আছে, জামাতের আমির সাহেবের কি কি প্ল্যানিং আছে, কিন্তু প্ল্যানিং এর চেয়ে বেশি কাঁধা ছোড়াছড়ি হবেই। জামাতের আমির অ্যাটাক করবে তারেক রহমান সাহেবকে, তার সে অতীতটাই আসবে, তারপর তারেক রহমান সাহেব জামাতের আমিরকে রাজাকার 71 বলে তার অতীতটাই আসবে। আমার মনে হয় রেজাল্ট খুব ভালো হবে না। তারপর আমরা অপেক্ষায় রইলাম যে আসলেও হবে না হবে না। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেছে যে একটা ডিবেট হওয়া উচিত, কথা যদি ডিবেট হওয়া উচিত। আলোচনার তো বিভিন্ন টপিক যারা থাকে বাজারে, সেটারই আলোচনা হয়, এখন ডিবেট নিয়ে আলোচনা। কিন্তু এর আগে একটা ছোট্ট আলোচনা ছিল সেই যে জামাতের আমির টুইটার হ্যাক করা নিয়ে, আর এটা নিয়ে অনেক পানি খোলা হয়েছে। এবং গতকালকে মহামান্য রাষ্ট্রপতির অফিসের একজন অফিস সহকারী মিস্টার সারোয়ার আলম, তাকে ডিবির থেকে ধরা হয়েছে, যেহেতু ওনার হ্যাকিংটা যে মেইলটা আসছিল, সেই মেইলটার মধ্যে যে ফাইলটা ছিল, সেই মেইল এবং ফাইলটা আসছিল এই বঙ্গভবনের একটা অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টটা অপারেট করতেছিল মিস্টার সারোয়ার আলম, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন এটা আসল রহস্য ম্যান, যদিও এই আলোচনা কিন্তু স্থিমিত। এই আলোচনা স্থিমিত হওয়ার পর নতুন একটা আলোচনা হয়েছিল, সেটা আপনারা সবাই দেখছেন, যে জিনিসটা আমারও পছন্দ হয় নাই। সেটা হলো ডক্টর খালিদুজ্জামান সাহেব একটা বাঘ বিতরণে জড়িত হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে, আজ থেকে 1 মাস আগে সেটা পাবলিশ করে দিছে। হ্যাঁ, জুলকার নাইম সাহেব, অনেকেই বলেন এটা উনি কেন পাবলিশ করলো, আরবির এটা ওনার কাছে কোথেকে আসলো। আমার মনে হয় এর চেয়েও ইম্পর্টেন্ট ফাইল, এর চেয়ে ইম্পর্টেন্ট নিউজ, এর চেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমরা ভার্চুয়াল মিডিয়াতে দেখছি। খামাখাইগুলো বলে লাভ নাই, জুলকার নাইম সাহেব কার জন্য কাজ করতেছে সবাই জানেন, এটা দিছে একটা ধাক্কা দেওয়ার জন্য। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।